আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অনার্স কোচিং সেন্টারের অনলাইন এ ধারাবাহিক ক্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিবি অনার্স পার্ট ওয়ানের অ্যাকাউন্টিং ক্লাস চলছে আমাদের অনলাইন ক্লাসে। আমাদের এই চলমান ক্লাসে আমরা ওয়ার্কশিট অধ্যায়টি নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমাদের 4টি ক্লাস হয়ে গেছে, যেখানে আমরা সার্ভিস কনসার্নের অঙ্ক আলোচনা করেছি এবং সেলিং কনসার্নের পিরিয়ডিক সিস্টেমটা আমরা গত ক্লাসে দেখেছি। তো আজকে আমরা যে অঙ্কটি নিয়ে ইনশাল্লাহ কাজ করব, সেখানে আমরা আজকে পারপেচুয়াল সিস্টেম নিয়ে আমরা একটু দেখব যে পারপেচুয়াল সিস্টেমে আমাদের অঙ্কটা কিভাবে করতে হয়। তাহলে চলুন আমরা একটা অঙ্কটা শুরু করি। স্ক্রিনে আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন। এটা আমাদের শীটের এক্সারসাইজ C14, 14 নম্বর অঙ্ক। আমি গতদিন ওয়ার্কশিটের পিডিএফটা দিয়েছিলাম, আপনারা কি ডাউনলোড করছেন সবাই? জি ভাইয়া করেছি। ওইটা একটু একটা ফটোকপির দোকান থেকে প্রিন্ট করে নেবেন, কারণ মোবাইলে থাকলে কিন্তু আসলে অঙ্ক করা যায় না, ঠিক আছে? আচ্ছা। যা হোক, প্রথমে প্রশ্ন হচ্ছে অঙ্কটা কি সেলিং নাকি সার্ভিস, এটা আমার প্রথমে বুঝতে হবে। আমরা জানি সেলিং নাকি সার্ভিস আছে অঙ্কটা। সেলিং। কিভাবে সেলিং। কিভাবে বুঝলাম সেলিং এ আছে? ইনভেন্টরি ওই আছে। সেলস। সেলস আছে। সেলস আছে, ভেরি গুড। আমাদের এ পাশে ডেবিট পাশে ইনভেন্টরি আছে এবং ক্রেডিট পাশে আমাদের সেলস আছে। এবার যেহেতু সেলিং হয়ে গেল, তাহলে এবার আসবো আমরা, এটা কি পারপেচুয়াল না পিরিয়ডিক, এটা আমাদের বুঝতে হবে। পারপেচুয়াল। এটা পারপেচুয়ালে আছে, সেটা কিভাবে বুঝলাম? কস্ট কস্ট অফ অফ গুডস গুডস সোল্ড। সোল্ড। কারণ আমাদের ডেবিট পাশে কস্ট অফ গুডস সোল্ড আছে। এবং দেখেন, পারচেস সংক্রান্ত কোনো এন্ট্রি নাই কিন্তু, কারণ পারচেস থাকে পিরিয়ডিকে। পারচেস থাকে কিসে? পিরিয়ডিকে। পিরিয়ড। তাহলে অঙ্কটা যে কস্ট অফ গুডস সোল্ড আছে, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই, তাই তো? তাহলে জি। এবার না। মার্চেন্ডাইজের ফাংশনটা কি হবে সেটা আমরা অঙ্ক করার সময় আলোচনা করবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে রেওয়া মিলটা আমাদের এখানে আছে, এই রেওয়া মিলটা দেখে দেখে তুলতে হবে, যা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি, আপনারাও সম্পন্ন করেছেন। এই যে রেওয়া মিল আমার এখানে দেখে দেখে তোলা আছে, আপনাদেরও তোলা আছে নাকি? জি। জি। ওকে। এখানে কিন্তু আমি একটু ঘর বেশি নিয়ে রাখছি, লাগলে আমরা সেটা ব্যবহার করবো, না লাগলে ফাঁকা থাকবে, ঠিক আছে? তাহলে এবার আমাদের কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট শুরু করব। এবার দেখুন, প্রথমেই আছে এই নাম্বারে ইনভেন্টরি এন্ড স্টক, টাকা 22,000। তাহলে এটা হচ্ছে আমাদের বছরের শেষ তথ্য, ডিসেম্বর 31, 2004 বছরের শেষ তথ্য, মানে এটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। এটা কি পণ্য? সমাপনী মজুত সমাপনী পণ্য। মজুত পণ্য। এবার যেহেতু অঙ্কটি আমাদের পারপেচুয়ালে আছে, আমরা পারপেচুয়ালে আলোচনাটা একটু সারি। আমরা রুলসে দেখেছিলাম পারপেচুয়াল মানে হচ্ছে অবিরত পদ্ধতি। এই অবিরত পদ্ধতিতে মার্চেন্ডাইজ প্রতিনিয়ত গণনা করা হয়, কিছুক্ষণ আগে গণনা করা হয়েছে, আবার এখন গণনা করা হবে, এরকম একটা বিষয়। তো কিছুক্ষণ আগে বা একটা সময় আগে যখন আমরা গণনা করেছি, তখন আমরা ইনভেন্টরি গণনা করে এই যে আমরা রেকর্ড করে রেখেছি। দেখেন, দেখেন এই তারিখটা লক্ষ্য করেন, তারিখটা কোন তারিখ? এটাও কিন্তু সমাপনী 31 তারিখ। তারিখ। এটাও কিন্তু সমাপনী তারিখ। আবার নিচে এটা কোন তারিখে আছে? এইটা সমাপনী তারিখ। তার মানে পারপেচুয়ালে কিন্তু রেওয়া মিল, এটা যে ওপেনিং আর এটা ক্লোজিং বিষয়টা কিন্তু তা না। পারপেচুয়ালে হচ্ছে রেওয়া মিলে যেটা আছে এটাও ক্লোজিং, আবার সমন্বয়ে যেটা আছে এটাও কি, ক্লোজিং। ক্লোজিং। দুটোই কিন্তু ক্লোজিং। পার্থক্য হচ্ছে একটা কিছুক্ষণ আগের এবং রেকর্ডেড। রেওয়া মিলটা কিছুক্ষণ আগের এবং এটা কি, রেকর্ডেড। 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 আর সমন্বয়টা হচ্ছে সর্বশেষ এবং আনরেকর্ডেড। সর্বশেষ তথ্য এবং কি, আনরেকর্ডেড। আনরেকর্ডেড। কিন্তু দুটোই কিন্তু ক্লোজিং। আর পিরিয়ডিকে কি ছিল মনে আছে তো? পিরিয়ডিকে রেওয়া মিলটা কি ছিল? ওপেনিং, ওপেনিং। একেবারে বছরের প্রথমের। আর সমন্বয় ছিল ক্লোজিং, বছরের শেষের। এই হচ্ছে আচ্ছা, পার্থক্য। পিরিয়ডিকে যদি আম, প্রথম মানে এই যে 31 তারিখে দেওয়া থাকে তখন না, আমরা কি থাকবে না। করব? থাকবে না কেন? কারণ পিরিয়ডিক মানে কি, সময় আন্তিক। অর্থাৎ একটা সময়ের ব্যবধানে হিসাব করা হয়, একটা হিসাবের শুরুতে আর একটা হিসাবের শেষে। একটা হিসাবকালের শুরুতে হিসাব করা হয়, যেটা একেবারে যখন কারবার শুরু হয়েছে হিসাব তখন, আর একটা হিসাবকালের শেষে। সুতরাং একটা হবে ওপেনিং, একটা হবে ক্লোজিং। পারপেচুয়াল পিরিয়ডিক পার্থক্য তো এখানে। আর পারপেচুয়ালে দুটোই ক্লোজিং, একটা হচ্ছে কিছুক্ষণ পূর্বের এবং সেটি রেকর্ডেড, যেটা রেওয়া মিলে আছে।
আর সমন্বয় যেটা আছে এটা সর্বশেষ এবং আনরেকর্ডেড। হ্যাঁ, পিরিয়ডিকে কখনো দুটো ক্লোজিং থাকবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের জি। পার্থক্য পারপেচুয়াল আর পিরিয়ডিকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে আগে কিছুক্ষণ আগে যেটা আমরা রেকর্ড করেছি সেখানে মার্চেন্ডাইজ কত ছিল লক্ষ্য করেন। 24,000। 24,000 24,000। আমরা কিন্তু সম্পদ হিসেবে ডেবিট করছি। আমরা জানি মজুত পণ্য তো সম্পদ। এবার হ্যাঁ, সর্বশেষ তথ্য আমরা পাচ্ছি যে না, মার্চেন্ডাইজ কত আছে আমাদের স্টকে লাস্ট। 22,000। 22,000। তাহলে বাড়ছে নাকি কমে গেছে? কমে গেছে। কমে মার্চেন্ডাইজ গেছে। বৃদ্ধিও পেতে পারে আবার হ্রাসও কিন্তু হতে পারে, হতে পারে না? জি। জি। অর্থাৎ দেখা যাচ্ছে 24,000 গুণে আমরা রাখছিলাম, সেখান থেকে কিছু পণ্য কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তাহলে মার্চেন্ডাইজ কমে গেছে। অথবা এমন হতে পারতো এখানে 24,000 আছে, এখানে 30,000 হতে পারতো না, সমন্বয় 30,000। জি। হয়তো আমরা 24,000 কাউন্ট করে আসছি, আরো কিছু অর্ডারের পণ্য ছিল আমাদের, সেগুলো গোডাউনে ঢুকে গেছে, তাহলে পণ্য কি হলো, বেড়ে গেছে। অর্থাৎ পারপেচুয়ালে সর্বশেষ তথ্যে পণ্য বৃদ্ধিও পেতে পারে আবার কি হ্রাস। কমেও যেতে পারে। কথা কি বোঝাতে পারছি আমি? তাহলে জি। যেহেতু জি। এখানে আমাদের মার্চেন্ডাইজ সর্বশেষ তথ্য বলছে কি বৃদ্ধি নাকি হ্রাস, হ্রাস। হ্রাস পেয়েছে, কমে গেছে, তাহলে সম্পত্তি কমে গেলে কি ডেবিট হয় না ক্রেডিট হয়? ক্রেডিট হয়। ক্রেডিট হয়। গেলে কত ক্রেডিট। টাকা কমে গেছে, কত টাকা কমে গেছে? দুই দুই হাজার হাজার টাকা টাকা তাহলে 2,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। জাবেদায় 2,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি হবে, ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট হবে। আর ইনভেন্টরির সাথে কস্ট অফ গুডস সোল্ড সম্পর্ক, কার সম্পর্ক? কস্ট কস্ট অফ অফ গুডস গুডস সোল্ড। সোল্ড এর আমরা সাথে। বলেছিলাম আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করব তখন আমরা ডিটেলস আলোচনা দেখব যে ইনভেন্টরির সাথে কেন কস্ট অফ গুডস সোল্ডের সম্পর্ক। কস্ট অফ গুডস সোল্ড মানে কি, বিক্রিত বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের পণ্যের দাম। দাম। বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ আমরা যে পণ্যটা বিক্রি করলাম তার পিছনে একটা ব্যয় আছে না আমাদের। জি। যে কোনো ব্যয় কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়? ব্যাগ ডেবিট হয়। ক্রেডিট। অবশ্যই ডেবিট হয়, এই জন্য ডেবিট সাইডে আছে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে মনে রাখতে হবে পারপেচুয়ালে আমাদের যদি ইনভেন্টরি রেওয়া মিল থেকে সমন্বয়ে কমে যায় তাহলে ইনভেন্টরি ক্রেডিট আর কস্ট অফ গুডস সোল্ড কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। ডেবিট হয়ে যাবে। আর যদি ইনভেন্টরি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ইনভেন্টরি হয়ে যাবে ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড কি হয়ে যাবে, ক্রেডিট ক্রেডিট হয়ে হয়ে যাবে। যাবে। ক্রেডিট হয়ে যাবে। আর টাকা হবে সবসময় এই দুই ইনভেন্টরি পার্থক্য টাকাটা, দুই ইনভেন্টরির। পার্থক্য টাকাটা। পার্থক্য। হ্যাঁ, এই সম্পর্কে ডিটেলস আলোচনা আছে আমাদের ক্লাস নাম্বার 3-তে, হ্যাঁ, অথবা 2-তে, যেটা আমরা সেলিং এর রুলস নিয়ে আলোচনা করছিলাম, তাই না? যে ভিডিওটা অলরেডি আমরা গ্রুপে দিয়েছি। জি। সুতরাং এখানে যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনি ক্লাস 2টা আবার দেখে নেবেন। তাহলে আমরা এখন চলে আসছি সলিউশনে। তাহলে আমার এখানে পূর্বের ইনভেন্টরি ছিল 24,000 টাকা, আর লাস্ট ইনভেন্টরি 22,000 টাকা। তাহলে আপনারা বলেন এই জাবেদা কি আর টাকা কি হবে বলেন। কস্ট অফ গুডস ইনভেন্টরি ডেবিট আর মার্চেন্ডাইজ আর ইনভেন্টরি ইনভেন্টরি ক্রেডিট। হচ্ছে টাকা ক্রেডিট। 2,000। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, যেহেতু ইনভেন্টরি কমে গেছে মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট 2,000 টাকা। আমরা কি জাবেদাটা কি বুঝতে পারলাম? জি। জি। মনিকা, মনিকা বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া বুঝেছি। তাহলে আমরা যাচ্ছি পোস্টিং এ, চলুন আমরা যাই। আমাদের কস্ট অফ গুডস সোল্ড আছে, ইনভেন্টরি আছে, নতুন করে কোনো তথ্য রো কি লেখা লাগবে? না। লাগবে না। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এর সোজা আমরা ডেবিট করব 2,000, আর ইনভেন্টরি সোজা ক্রেডিট করব 2,000। টাকার কলাম পোস্টিং হবে এখন কোন কলামে, অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট কলামে টাকা পোস্টিং হবে, তাই তো? জি। জি। ওকে, যাচ্ছি আমরা এবার পরের সমন্বয়ে। তার মানে দেখুন, পিরিয়ডিকে আমরা করে এসেছিলাম তখন মান ইনভেন্টরি জাবেদা ফিক্সড কয়টা ছিল, দুটো। রেওয়া মিলের ওপেনিং ক্লোজ করতে হতো, আর সমন্বয় সমাপনী রেকর্ড করতে হতো। জাবেদা কয়টা করে আসছি গত ক্লাসে পিরিয়ডিকের জন্য। দুইটা। দুইটা। আর কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি জাবেদা কয়টা হবে, একটা। একটা। এই একটা পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, পিরিয়ডিকের ইনভেন্টরি জাবেদা দুটো কিন্তু ফিক্সড, ওপেনিং ক্লোজ জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট ইনভেন্টরি ক্রেডিট, সমন্বয় রেকর্ড জাবেদা হবে ইনভেন্টরি ডেবিট ইনকাম সামারি ক্রেডিট। এই জাবেদা কোনো নড়চড় হবে না। কিন্তু পারপেচুয়াল জাবেদা কিন্তু ফিক্সড না, পারপেচুয়াল জাবেদা পরিবর্তন হতে পারে, তাই না? এই দুটো জি। পয়েন্ট খেয়াল জি। রাখতে হবে। ওকে, আপনারা কি পোস্টিং দিয়েছেন? দিয়েছি। জি। এবার যাচ্ছি আমরা বি নাম্বারে। ডেপ্রিসিয়েশন অফ স্টোর ফার্নিচার 5% পার অ্যানাম। আমাদের স্টোর ফার্নিচারের উপরে 5% অপচয় হবে পার অ্যানাম, মানে প্রত্যেক বছরে
Additions to store furniture were made on March 31, 2004, costing টাকা 1000। আমাদের ফার্নিচারের মধ্যে কিছু অতিরিক্ত সংযোজন আছে, যে ফার্নিচারটা আমরা সংযোজন করেছি March 31, 2004 সালে, যার পরিমাণ হচ্ছে 1000 টাকা। তার মানে এরপর অবচয় কিন্তু পুরো বছরের হবে না, হবে? না। ফার্নিচার দেখুন তো রেয়া মিলে কত টাকা আছে, স্টোর ফার্নিচার। 600 টাকা। 3000 টাকা। এই যে লাস্ট স্টোর ফার্নিচার 3000 টাকা। 3000 টাকা। তাহলে এই 3000 টাকার মধ্যে কিন্তু এই 1000 টাকা অন্তর্ভুক্ত আছে। এই 1000 টাকা অন্তর্ভুক্ত আছে যে ফার্নিচারটা আমরা ক্রয় করেছি March 31-এ। তাহলে এই পুরো 3000 টাকার উপরে কি আমরা পুরো বছরের অপচয় করতে পারবো? জি। না, পুরো বছর অপচয় করতে পারবো না। এই 3000 টাকার মধ্যে 1000 টাকা আছে যেটা আমরা মার্চের 31-এ কিনেছি। তাহলে মার্চে যদি 31-এ কিনে থাকি, তাহলে মার্চ মাসের অপচয় ধরতে পারবো না, মার্চ মাস তো শেষ। তার মানে এপ্রিল থেকে এই 1000 টাকার উপরে অপচয় ধরতে হবে। এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস হয়? 9 মাস। তার মানে এই 1000 টাকার উপরে অপচয় হবে কয় মাসের? 9 মাসের। 9 মাসে। নয় মাসের। আর 3000 থেকে যে 1000 বাদ দিই, তাহলে থাকে কত? 2000। ওই 2000 টাকা 2000। পূর্ণ বছরের। এই কথাটা কি বোঝা যায় দেখেন তো? জি। এখানে স্টোর ফার্নিচার মোট টাকা আছে কত টাকা মিলে? তিন তিন হাজার হাজার টাকা 3000। যে 3000-এর মধ্যে অন্তর্ভুক্ত আছে 1000 টাকা। যে 1000 টাকা আমরা কিনেছি March 31 তারিখে। March 31 মানে কি মার্চ মাস শুরু না শেষ? মার্চ মাসে শেষ। শেষ। তাহলে মার্চ মাসের অবস্থা কি ধরা যাবে? না। না। তার মানে মার্চও বাদ, তাহলে এপ্রিল থেকে শুরু করবো অবচয়। তাহলে এই 1000 টাকার উপরে অবচয় হবে এপ্রিল টু ডিসেম্বর, দ্যাট ইজ 9 মাস। আর 3000 থেকে 1000 বাদ দিলে মূল টাকা পাবো কত? মূল টাকা 3000। 3000 থেকে 1000 বাদ দিলে মূল টাকা কত পাবো? 2000 টাকা। এই দুই 2000 হাজার টাকার টাকা উপরে জানুয়ারি থেকে পূর্ণ বছরের অপচয় হবে। দেখুন এই ওয়ার্কিংসটা লক্ষ্য করুন। 2000 টাকার উপরে পুরো 5% অপচয় হবে। কত টাকা আসবে 2000-এ 5% করলে? 100 টাকা। 100 100 টাকা। টাকা। আর ওই যে 1000 টাকা যার উপরে 5% করবো কিন্তু পুরো বছরের হবে না, কয় মাসের হবে? 9 মাসের। এই জন্য ভাগ 12 গুণ কত? 9। 9। তাহলে কত নয়। টাকা হবে? 38 টাকা। তাহলে মোট অবচয় কত হবে? 38 টাকা। 38 টাকা মোট অবচয়। একশো আট 100 টাকা। 138 টাকা। 138 টাকা মোট অবচয়। মানে দুইটাই হবে। হ্যাঁ, আমরা দুটো অবচয় যোগ করতে হবে না? আমার তো 2000 টাকা মোট লাগবে। বলছে, এখানে হ্যাঁ। অবচয় করতে বলছে স্টোর ইকুইপমেন্ট ফার্নিচারের উপরে মোট 5%। এখন সেখানে কিছু টাকা আগের, কিছু টাকা নতুন, সব মিলে অবচয় হবে আমাদের। তাহলে আমাদের মোট অবচয় হচ্ছে 138 টাকা। এই 138 টাকা। ওয়ার্কিংসটা তুলে নেন খাতায়, ছকের বাইরে যে কোনো এক জায়গা লেখেন। স্টোর ফার্নিচার ডেপ্রিসিয়েশন। স্টোর ফার্নিচার ডেপ্রিসিয়েশন একটা হাই পেন দিয়ে ওয়ার্কিংসটা দ্রুত তুলে নেন। স্টোর ফার্নিচার ডেপ্রিসিয়েশন হাই পেন দিয়ে ওয়ার্কিংসটা তোলেন। এবার এই 38-এর নিচে দাগ দিয়ে যোগফলটা নামান 138 টাকা। হয়েছে? জি। এবার বলেন ওয়ার্কিংসটা কে বোঝেননি বলেন। ওয়ার্কিংসটা কি বুঝতে পেরেছেন? না বুঝলে বলেন, বলেন আমি আবার বোঝাচ্ছি। আচ্ছা তাহলে, বুঝতে পারছি। আচ্ছা গত ক্লাসের অঙ্কটা কি আপনারা মিলাইছিলেন তো? নেট প্রফিট দিয়ে ব্যালেন্স শিটটা গত ক্লাসের যেটা করেছিলাম। ওইটা পারি নেই। হাই হাই, ওটা পারি নেই আমরা। কেউ পারেননি? না, ওইটা না ওই ভাইয়া, প্রথম যেটা করা এইচডব্লিউ দিছিলেন ওইটার কথা বলতেছি। ওইটা কথা বলিনি, আমি যেটা করাই দিছিলাম বলছিলাম নেট প্রফিট বের করে ব্যালেন্স শিটটা মিলাবেন। ও আচ্ছা, ওইটা করতে পারছি, বাট হচ্ছে আপনি যে হ্যাঁ। হোমওয়ার্কটা দিয়েছিলেন ওটা আচ্ছা ঠিক পারি আছে, নাই হোমওয়ার্কটা করতে। আপনারা যখনই কোনো একটা অঙ্ক মিলাতে পারবেন ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন যাতে অন্যরা হেল্প পায়, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা এটা জাবেদা কি হবে? জাবেদা বলেন এবার, অবচয় জাবেদা কি বলেন? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট। আর ডেবিট, সেকেন্ড। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকোমোডেশন ক্রেডিট। ক্রেডিট। দেখেন তো একটাও কি আইটেম আছে আমাদের এখানে? না। তাহলে দুটোই লিখতে হবে, চলুন লিখি। অবচয় 138 টাকা মনে রাখবেন। লেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কত টাকা ডেবিট? 138 টাকা। একশো একশো আটত্রিশ আটত্রিশ টাকা অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন
138 টাকা ক্রেডিট। যাচ্ছি পরের সমন্বয়ে। অ্যাক্রুড। অ্যাক্রুড মানে বকেয়া। বকেয়া। অ্যাডভার্টাইজিং টাকা 100, বকেয়া বিজ্ঞাপন 100 টাকা। বলেন আপনারা জাবেদাটা বলেন, বকেয়া জাবেদা বলেন, বলেন ভুল বলেন তাও বলেন। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর অ্যাডভার্টাইজিং পেয়াবেল ক্রেডিট। ধন্যবাদ। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, যেহেতু বাকি পাওনাদার বৃদ্ধি পাবে, অ্যাডভার্টাইজিং পেয়াবেল ক্রেডিট 100 টাকা। দুটো কোনটা আছে? কোনটা কি আছে? না, একটাও নেই। একটাও না, দুটো নাই। দুটো করে লিখবো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট কত টাকা ছিল? 100 না? 100 টাকা। 100 টাকা। অ্যাডভার্টাইজিং পেয়াবেল ক্রেডিট 100 টাকা। ক্লিয়ার? জি। নাম্বার ডি, ট্যাক্স পেইড ইন অ্যাডভান্স টাকা 200। ট্যাক্স মানে কর, পেইড ইন অ্যাডভান্স মানে অগ্রিম দেওয়া হয়েছে, কর অগ্রিম। তাহলে এটা কি বকেয়া নাকি অগ্রিম সংক্রান্ত? অগ্রিম অগ্রিম সংক্রান্ত। তাহলে সংক্রান্ত। অগ্রিম সংক্রান্ত জাবেদা করতে কি দেখতে হয়? রামিল দেখতে এক্সপেন্স। হয়। রেওয়া মিল দেখতে হয়। দেখুন তো রেওয়া মিলে ট্যাক্সেস নামে রেকর্ড আছে, যে ট্যাক্সেস নামে রেকর্ড থাকা মানে এটা কি হিসাবে রেকর্ড আছে, সম্পদ নাকি খরচ? খরচ। সম্পদ। নিঃসন্দেহে খরচ। তাহলে আমাদের খরচ রেকর্ড আছে, আমরা এখন কি দেখাবো? সম্পদ। 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 জাবেদা বলেন। আর পেইড প্রিপেইড ট্যাক্স ট্যাক্সেস ডেবিট আর ট্যাক্সেস এক্সপেন্স। এক্সপেন্স তো বলার দরকার নেই, কারণ এক্সপেন্স এখানে নাই। প্রিপেইড ট্যাক্সেস ডেবিট আর ট্যাক্স ট্যাক্সেস ক্রেডিট। ক্রেডিট, তাই তো? ট্যাক্সেস জি। ক্রেডিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা রেকর্ড করছি কি সম্পদ না খরচের অংশ? রেকর্ড করছে সম্পদের অংশ। সম্পদ। সম্পদের অংশ। টাকাটা সম্পদ লাগবে, সমন্বয় কি সম্পদ দেওয়া আছে না খরচ দেওয়া আছে দেখেন তো। সম্পদ দেওয়া সম্পদ আছে। দেওয়া আছে। বলাই আছে অ্যাডভান্স হয়ে গেছে 200 টাকা, তো অ্যাডভান্স মানেই তো সম্পদ। তাহলে টাকা কি বের করতে হবে নাকি দেওয়া আছে? দেওয়া আছে। দেওয়া আছে। তাহলে জাবেদা প্রিপেইড ট্যাক্স ডেবিট আর ট্যাক্সেস ক্রেডিট টাকা 200। আমাদের প্রিপেইড ট্যাক্স আইটেমটা নাই, এটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো প্রিপেইড ট্যাক্সেস। প্রিপেইড ট্যাক্সেস ডেবিট করব 200 টাকা, আর ট্যাক্সেস আমাদের আছে উপরে, যে ট্যাক্সের সোজা ক্রেডিট করব 200 টাকা। অ্যাডজাস্টমেন্ট পারলে কিন্তু ওয়ার্কশিট সহজ নাকি? জি। শুধু একটু এই ঘরটা ভালো করে লক্ষ্য রাখতে হবে যেন উল্টো পাল্টা না হয়, একটা ঘরের টাকা আরেক ঘরে না ঢুকে যায়, অথবা ডেবিট ক্রেডিট যেন ঠিক থাকে। ওকে ফাইন, যাচ্ছি পরের সমন্বয়ে, লাস্ট সমন্বয়। 2% অফ অ্যাকাউন্ট রিসিভেবল আর আনকালেক্টেবল। আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে একটা আলাদা ক্লাস করব, অর্থাৎ অনাদায়ী অনাদায়ী সঞ্চিতি, এই বিষয়টা বেশ একটা জটিল বিষয়। ইনশাল্লাহ একটা আলাদা ক্লাস আমরা করবো। যা হোক, 2% অফ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের 2% আর আনকালেক্টেবল। আনকালেক্টেবল মানে কি? মানে কালেক্টেবল মানে যা যা পাওয়া আদায়যোগ্য হয় নয়, পাওয়া আর যায়নি। আদায় করা যাবে না। না। তার মানে কি অনাদায়ী করতে হবে? যা আদায় হয় না তাকে আমরা কি বলি? অনাদায়ী, না দেই। তাই না? অনাদায়ী। হ্যাঁ, তাহলে অনাদায়ী হ্যাঁ। যদি হয়, এটা একটা কি ক্ষতি বা খরচ না একটা? জি। জি। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ওই টাকাটা আর পাওয়া যাবে না, এটা আমাদের জন্য এক প্রকার ক্ষতি অথবা খরচ। কিছু কিছু হিসাব বিজ্ঞানবিদ এই অনাদায়কে বলছেন ক্ষতি, আবার কেউ কেউ বলছেন না এটা এক প্রকার খরচ, কারণ কারবার চালাতে গেলে বাকি বিক্রি হবেই। বাকি বিক্রি হইলে দেনাদা সৃষ্টি হবে, আর তার থেকে কিছু না কিছু টাকা অনাদায়ী হতেই পারে। যা হোক, ক্ষতি হোক আর খরচ হোক, দুটোই কি ডেবিট? ক্ষতি হলেও ডেবিট, খরচ হলেও ডেবিট নাকি? জি। তাহলে আমরা একে বলি ব্যাড ডেপ্ট এক্সপেন্স। এটা কি বলি আমরা? ব্যাড 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 ডেপ্ট ডিসিশন। এক্সপেন্স, অনাদায়ী খরচ। তাহলে ব্যাড ডেপ্ট এক্সপেন্স কি হচ্ছে? ডেবিট। 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 আচ্ছা, এই অনাদায়ের কারণে দেনাদার কি বাড়তেছে না কমে যাচ্ছে? দেনাদার কমতেছে। বাড়তেছে। দেনাদার বাড়তেছে। বাড়তেছে। এই না, যে কমতেছে। দেনাদার অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের আছে কত টাকা? 10,000, 2% করলে কত হয়? 10 দুগুণ 20, 200 টাকা। কত টাকা হয়?
200 টাকা। 200 টাকা। 200 টাকা, তার মানে ওই 200 টাকা একজনের কাছে পেতাম যে হয়তো টাকা না দিয়ে মারা গেছে বা সামথিং সমস্যা, তাহলে ওই টাকাটা কি আর আদায় হবে? তাহলে দেনাদার কি বাড়লো না কমে গেল? কমে গেল। কমে গেল। অনাদায়ী হলে দেনাদার কমে যায়, অনাদায়ী হলে দেনাদার কমে যায়। কমে যায়। তাহলে আমাদের দেনাদার কমে যেতে হবে, তাহলে দেনাদার সম্পত্তি কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। ক্রেডিট। তাহলে আমরা জাবেদা কি কমে বলতে গেলে। পারি? ব্যাড ডেপ্ট ব্যাড এক্সপেন্স ডেট ডেবিট আর এক্সপেন্স। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, জাবেদা বলা যায়? জি। জি। কোনটা আছে কোনটা নাই? ব্যাড ডেট এক্সপেন্স নাই। ব্যাড ডেপ্ট এক্সপেন্সটা নাই, নতুন করে লিখি ব্যাড ডেপ্ট এক্সপেন্স। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, এটা কিন্তু ওয়ার্কিংস করতে হবে, এটা কিন্তু ওয়ার্কিংস নাই। টাকা কিন্তু এখানে আমাদের ওয়ার্কিংস দেখাতে হবে। লেখেন ওই ওয়ার্কিংস যেখানে করেছেন, ব্যাড ডেট ইকুয়াল 10,000 ইন্টু 2% ইকুয়াল 200। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্কিংস নাম্বার 2, আর এটা ছিল ওয়ার্কিংস নাম্বার 1 ছিল, তাই না? জি। জি। তাহলে আমাদের ব্যাড ডেট এক্সপেন্স 200 টাকা ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল 200 টাকা হবে ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল 200 টাকা ক্রেডিট। ওকে, সমন্বয় শেষ। দ্রুত যোগ বিয়োগ শুরু করি। জি। আচ্ছা, অ্যাকাউন্ট রিসিভেবল 10,000 থেকে ক্রেডিট 2,000 টাকা, তাহলে ডেবিট থাকবে 9,800। দ্রুত আমার সাথেই করবেন আপনারা। ক্যাশ কোনো পরিবর্তন নেই, 12,000 টাকা ডেবিট। ওইটা আবার কালার আসলো কেন? আচ্ছা, ইন্টার এক্সপেন্স কোনো পরিবর্তন নাই, 500 ডেবিট। আচ্ছা, এরপরে মিসলেনিয়াস এক্সপেন্স কোনো পরিবর্তন নাই, 12,000 টাকা ডেবিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওটিতে নিয়ে গেছে তাই? মানে অপারেশন তো না, স্যাম্পল নেওয়ার জন্য না? আচ্ছা আল্লাহ, আচ্ছা আল্লাহ ভরসা। আমি ক্লাসে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, নোট রিসিভেবল যা ছিল সেখান থেকে ডেবিট। এবার আসলে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড ছিল কত? 53,000 টাকা। 53 ডেবিট, আবার ডেবিট 2, তাহলে ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিটে কত? 55,000। 55। সেল স্যালারিজ ডেবিট থেকে ডেবিটে 8,000। এক্সট্রা সাপ্লাই ডেবিট 600। ইনভেন্টরি ডেবিট ছিল 24, এখানে ক্রেডিট হয়েছে 2,000, ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করলে ডেবিট থাকবে কত? 22,000। এই দেখেন আমাদের ইনভেন্টরি ছিল কত, সমন্বয়ে আমাদের লাস্ট ইনভেন্টরি কত ছিল? কত ছিল? 22,000। 22,000 রেকর্ড, 22,000। 22,000 রেকর্ড হয়েছে? 22,000। রেকর্ড হয়েছে 22,000। জি। জি। ওকে। হ্যাঁ। স্টোর ফার্নিচার ডেবিট থেকে ডেবিট 3,000। ট্যাক্স ডেবিট থেকে ক্রেডিট মাইনাস হয়ে ডেবিটে কত? 400। 500। 400। 400। অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট থেকে ক্রেডিটে 3,100। হ্যাঁ। ক্যাপিটাল 30,800। ইনকাম 800। আচ্ছা। পেয়াবেল ক্রেডিটে 6,000। সেলস ক্রেডিটে 85,000। ডেপ্রিসিয়েশন ডেবিটে 138। অ্যাকুমুলেট ক্রেডিট 138। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিটে 100। পেয়াবেল ক্রেডিটে 100। প্রিপেইড ট্যাক্স ডেবিটে 200। ব্যাড ডেট ডেবিটে 200। আপনাদের পোস্টিং কি হয়েছে? জি হয়েছে। তাহলে এবার চূড়ান্ত পোস্টিং শুরু করি। জি। এই কলামের কাজ কিন্তু শেষ। এই কলামের কাজ শেষ, এবার শুরু হবে কোন কলামের কাজ? ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে চূড়ান্ত পোস্টিং শুরু হবে এবার। আচ্ছা, শুরু করি। প্রথমেই অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যালেন্স শিটের ডেবিট 9,800।
ক্যাশ, ব্যালেন্স শিট ডেবিট 12,000, ইন্টারেস্ট এক্সপেন্স, ইনকাম স্টেটমেন্ট ডেবিট 500, মিসলেনিয়াস এক্সপেন্স, মিসলেনিয়াস মানে হচ্ছে বিবিধ, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট ডেবিট 12,000, নোট রিসিভেবল কোথায় যাবে? ব্যালেন্স শিট ডেবিট একটা সম্পদ। কস্ট অফ গুডস সোল্ড কোথায় যাবে বলেন? কস্ট অফ গুডস সোল্ড কোথায় যাবে? এটা ইনকাম স্টেটমেন্টে ডেবিটে যাবে। হ্যাঁ, একটা ব্যয়, ডেবিট। ইনকাম স্টেটমেন্ট ডেবিট। স্যালারিজ 8,000, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। স্টোর সাপ্লাই 600, ব্যালেন্স শিট ডেবিট। ইনভেন্টরি 22,000, ব্যালেন্স শিট ডেবিট। ফার্নিচার 3,000, ব্যালেন্স শিট ডেবিট। ট্যাক্সেস খরচ, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। অ্যাকাউন্টস পেয়াবেল দায়, ব্যালেন্স শিট ক্রেডিট। ক্যাপিটাল, ব্যালেন্স শিট ক্রেডিট। ইনকাম, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। পেয়াবেল, ব্যালেন্স শিট ক্রেডিট। 85,000, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট। ডেপ্রিসিয়েশন, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। অ্যাকুমুলেট, ব্যালেন্স শিট ক্রেডিট। অ্যাডভার্টাইজিং, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। পেয়াবেল, ব্যালেন্স শিট ক্রেডিট। প্রিপেইড ট্যাক্স কোথায় যাবে? ব্যালেন্স শিট এটা এটা হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স শিটের শিটের ডেবিটে। ডেবিটে যাবে। হ্যাঁ, ব্যাড ডেপ্ট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। এটাও নিট প্রফিট আসবে। তাহলে আমরা এখানে লিখবো নিট প্রফিট, আর এখানে এই ঘরটা টোটাল লিখবো। টোটালে কি টোটাল নামাই দেবো। তাহলে এটা আপনারা কমপ্লিট করে ফেলবেন, হ্যাঁ। আর বাসার কাজ যেটা মেলেনি ওইটা আমি অ্যাডজাস্টমেন্ট গুলো গ্রুপে করে দেবো, কারণ অ্যাডজাস্টমেন্ট পারলে তো হয়ে যাওয়ার কথা, তারপর না হলে নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এটা কি আপনারা মানে মিলাতে পারবেন? বুঝতে পারিনি যে জি জি, এটা একটা কি? এন্ট্রি মানে বুঝতে পারিনি একটা সমন্বয়। আচ্ছা, তাহলে এটা বের করছি, দেখি কোনটা। এটা কত নাম্বার ছিল? 7 নম্বরটা। 7 নম্বর, কত নম্বর সমানে বুঝতে পারেননি? 1 নম্বর সমন্বয়টা এক নম্বর। ইনভেন্টরি ওটা। এই যে পিরিয়ডিক সিস্টেম ছিল, এটা তো পিরিয়ডিক ছিল। এটা পিরিয়ডিক সিস্টেম ছিল কিন্তু ওই যে ওইখানে তো সমাপনী দেওয়া আর এই এন্ট্রিটা বুঝতে পারতেছি না। এই যে রেওয়া মিলে আপনার, যদি তারিখ এখানে সমস্যা আছে, হ্যাঁ, তারিখে সমস্যা নাই, সরি। এটা 31/12/2011, আর এটা অঙ্ক 2012। তাহলে 11 সমাপনী মানে 12 কি ওপেনিং না? জি। তাহলে এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, এটাকে ক্লোজ করতে হবে। তাহলে মানে ইনকাম, এটা ওপেনিং ইনভেন্টরি। হ্যাঁ, এটা তো ওপেনিং। এই যে 11 সমাপনী মানে কি 12 কি, আমাদের অঙ্ক তো 12 সালের। এই তারিখ দেওয়া আছে কিন্তু 11 সমাপনী। তাহলে 11 সমাপনী মানে 12 কি আচ্ছা। ওপেনিং না? হ্যাঁ। তাহলে এর যাবে হচ্ছে ওপেনিং ইনভেন্টরি, ইনকাম সামারি ডেবিট, আর ইনভেন্টরি কি ক্রেডিট। ক্রেডিট। আর এইটা হচ্ছে ইনভেন্টরি ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ওই যে গত ক্লাসে তো আমি এই পিরিয়ডিক অঙ্ক করাইছি বলে তো পিরিয়ডিকে কাজ দিছিলাম। ঠিক আছে, তারপরে যদি না পারেন আমি এটা মিলাই দেবো, সমস্যা নাই, হ্যাঁ। এটা একটু সলভ করে দেন। আচ্ছা, এই অঙ্কটা বাসায় সলভ করবেন, পারপেচুয়ালের 11 নম্বরটা। পারপেচুয়ালের 11 নম্বরটা স্ক্রিনশট দেন, অথবা যারা শীট তো দিয়ে দিচ্ছি শীটে পাবেন। এই অঙ্কটা সলভ করবেন, এটা কিন্তু কষ্ট কৌশল আছে পারপেচুয়াল পদ্ধতিতে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। এটা সলভ করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।